গল্প সহযাত্রী। লেখায় নুসরাত পুতুল। একবেলা দুমুঠো ভাত খেতে চাওয়া কি আমার অনেক বড় অপরাধ আম্মা? যে অপরাধের জের ধরে আমার ভাইদের ডেকে পাঠালেন আমার বিচার করার জন্য। শুনেছি পেটে বাচ্চা আসলে এমনিতেই ঘন ঘন খিদে পায়, আমারও খিদে পেয়েছিল। তাই তো একবেলা বেশি খাওয়ার চিন্তা করেছিলাম। তাই বলে বাপের বাড়ি থেকে লোক ডাকবেন? আমার কথায় তেমন পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে নিল আমার শাশুড়ি। আমি রাইসা ইসলাম রাহি। বয়স ২৭ পেরিয়ে ২৮-এ ছুঁই ছুঁই। আমার বিয়ে হয়েছে মাত্র ১ বছর, আর এখন আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা। মা চাচিদের কাছে শুনতাম গর্ভে বাচ্চা এলে বেশি বেশি খাবার খেতে হয়, ভালো মন্দ না খেলে নাকি বাচ্চা অপুষ্টিতে ভোগে। তবে সেসব কথা আমার জীবনে কেবল রূপকথার গল্পের মতোই। আমার শাশুড়ি এর ননাস তো আমায় ২ বেলাও পেট ভরে খেতে দেয় না। পেট ভরে খেলে নাকি পেটে বাচ্চা নাকি বড় হয়ে যাবে, তখন নাকি পেট কেটে বাচ্চা বের করতে হবে। শেষ কবে ৩ বেলা পেট ভরে খেয়েছি নিজেরই মনে নেই। আমার ননাসের জামাই বিদেশ, সে সুবিধার্থে ননাস আমাদের বাড়িতেই থাকে আমার বিয়ের আগে থেকেই। আমার স্বামীরা ৩ ভাই ২ বোন। বড় ২ ভাই আলাদা খায়, আর মা বোন সবাই আমার স্বামীর সাথে। ছোট ননদের বাড়িও আমাদের বাড়ি থেকে কাছেই। আজ আমার ছোট ননদ সহ তার শ্বশুর বাড়ির লোকেরা এসেছিল, তাদের জন্য একা হাতে মুরগি, গরু সকল পদের রান্না করেছি। গরমে রান্না করে ক্লান্ত হয়ে দুপুরে খাবার খেতে পারিনি তেমন। যা খেয়েছি তাও বমি করে ফেলে দিয়েছি সাথে সাথেই, তাই সন্ধ্যার পর ২ টুকরো গরুর মাংস আর ১ মোট ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য। সে খাবার তো আমার পেটে গেলই না, বরং সে খাওয়ার জের ধরে আমার বাপের বাড়ি খবর দেওয়া হলো এসে আমার বিচার করার জন্য, আমার অপরাধ রাতে ভাত নিয়েছি খাওয়ার জন্য। বাচ্চা পেটে আসার পর থেকে আমাকে রাতে ভাত খেতে দেয় না। তাদের বারণ না মেনে আজ ভাত নিয়েছি, এটাই আমার মহা অপরাধ। কাল সকালেই ভাইয়েরা আসবে। তারা এসেও হয়তো আমাকে ২ কথা বুঝিয়ে শুনিয়ে রেখে যাবে। ২৭ বছর বয়সী বোনকে তো আর ডিভোর্স করিয়ে নিয়ে যাবে না তাদের সাথে করে। কি ভাবছেন এত বয়সে বিয়ে কেন হলো? সবই কপাল আর উপরওয়ালার ইচ্ছা। আমি দেখতে শ্যামবর্ণ, কালোও বলা চলে, সমাজ আমায় কালো বলে অব্যাহৃত করে। সে কারবেই হয়তো এতদিন বিয়ে হয়নি আমার। নয়তো বা আমার কোনো কারণে আমার উপর মুখ তুলে তাকায়নি আল্লাহ। কেউ কেউ আবার বলতো কালো জাদু করে রেখেছিল, তাই বিয়ে হয়নি। যেই মা বাবা ২ জন মরল, তখন হয়তো মায়া হলো এতিমের উপর, তাই আল্লাহ নিজেও মুখ তুলে তাকালো। আমরা ৩ ভাই ৩ বোন, ভাই বোনদের মাঝে আমি সবার ছোট। সারা জীবন শুনে এসেছি ছোটরা সবার আদরে থাকে, তবে আমার বেলায় তা বিশেষ করে ফুটে ওঠেনি কখনো। বড় বোনের বিয়ে হয় তখন আমার বয়স মাত্র নাকি ১ বছর। তার বিয়ের ৪ বছর পর একটা মেয়ে সন্তান হয়। সেই হিসেবে আমার ভাগ্নি আমার থেকে মাত্র ৫ বছরের ছোট ছিল। আর মেঝো বোনের বিয়ের সময় আমি মোটামুটি সবই বুঝি। তার বিয়ে হয়েছে অল্প বয়সে। মায়ের কথার ভাষ্যমতে মেঝো বুবুর বিয়ের সময় তার বয়স ছিল ১৬, আমি তার মাত্র ২ কি ১.৫ বছরের ছোট। যাই হোক, বোনদের বিয়ে হলো, ভাইয়েরাও একে একে বিয়ে করল, বাবার বয়স হতে লাগল। অসুস্থতার কারণে কাজ করতে পারত না, যার কারণে সংসারের দায়িত্ব পড়ে যায় ভাইদের উপর। শুরু হয় ভাইদের ভাগ বাটোয়ারা। ছোট ভাই প্রেম করে বিয়ে করেছিল। তার বউয়ের সাথে আমাদের কারোই তেমন বনিতা হয়ে ওঠেনি কখনো। মেজু ভাই শ্বাসকষ্টের রোগী, তার সংসার চালানোই দায়, বড় ভাইয়েরও তেমন কাজ নেই। সবকিছু বিবেচনা করে আমাদের বড় ভাইয়ের সাথে থাকা হয়। আমার বিয়ের বয়স তখন পেরিয়ে যাচ্ছে, কুড়িয়ে পড়েছে। কয়েক বছর ধরেই বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে কিছুতেই কিছু হচ্ছে না।
মানুষজন বলে মেঝো বুবুর ভালো ঘরে বিয়ে হওয়াতে নাকি আমাকে কেউ কালো জাদু করেছে, তাই বিয়ে এসে এসে ভেঙে যায়। সেজন্য কয়েকজন হুজুরের কাছে নেওয়া হয় আমাকে, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। এদিকে আমার বড় বোনের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দুলাভাই। বিয়েতে আপার তেমন মতো নেই। আপা বাধা দিতে চাইলে তার ননদ ননাসরা তো সরাসরি বলেই ফেলে, তোমার বোনের মতো কি ঘরে পাল্লা দিবা নাকি? এই কথার পর আর কিছু বলতে পারেনি আমার আপা। ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসার ভাগ্নিকে বিয়ে দিয়ে দেওয়া হয় সে বয়সে। আমার পুরো পরিবারের মাথা তখন নত ছিল। বিশেষ করে বাবা ভেঙে পড়ে অনেক। আমার আগে বয়সে ছোট আমার আপন ভাগ্নির বিয়ে হয়ে যাওয়াটা ছিল আমার জন্য চরম অপমানের। এর কয়েক মাস পরেই হঠাৎ বাবা অসুস্থ হয়। একদিনের অসুখেই বিদায় নেয় তিনি পৃথিবীর বুক থেকে। মায়ের মাথায় তখন আসমান ভেঙে পড়ে, আমার এখনো বিয়ে হয়নি এটাই তার কারণ। আমার মনে আছে বাবার মৃত্যুর ওপর তার লাশেরও পাশে বসে মা কেঁদে কেঁদে বলছিল, এত বড় দায়িত্ব আমার উপর রেখে কেমনে চইলা গেলেন আপনি। তখন বুঝি নাই, তবে তার 1 বছর যেতে না যেতেই বুঝি সে কথার সারমর্ম। গোড়াশালের বিখ্যাত পুবালি জুট মিল হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। হাজার হাজার শ্রমিকের পেটে লাথি পড়ে তখন। আমার বড় ভাইও সে দলেরই একজন ছিল। আমি, মা, ভাবি, ভাই আর তাদের ছোট বাচ্চা সহ মোট 5 জন সদস্য পরিবারে। ভাইয়ের কাজ নেই, বয়স হয়েছে, কোনো জায়গায় কাজ পায় না, শেষে বাধ্য হয়ে প্রাণ কোম্পানিতে চাকরি নেয় ভাবি। 3 বছর তার একার রোজগারেই সংসার চলেছিল। তবে বাচ্চা বড় হওয়ায় তার লেখাপড়ার খরচ, এদিকে মায়ের ঔষধ বাড়তে থাকে। সবকিছু সামলাতে হিমশিম খেয়ে যায়। শুরু হয় ভাইয়ের আড়ালে ভাবির মুখ কালো করে কথা বলা। এটা স্বাভাবিক, তিনি রোজগার করে আনে 2-4টা কথা শোনাতেই পারে। সবকিছু মুখ বুঝে সহ্য করতাম মা মেয়ে। ভাইকে শোনালে ভাবিকে মারও তো অনেক। সংসারে অশান্তি হতো, তাই কখনো শোনাইনি ভাবির এহেন কর্মকাণ্ডের কথা। তবে নিজের চোখের সামনে বিনা ঔষধে মাকে কষ্ট পেতে তো আর দেখতে পারি না। তাই আমি নিজেও ভাবির সাথে সে কোম্পানিতে চাকরি নেই। এবার আর অভাব থাকে না সংসারে। 1 বছর কাজ করে মায়ের চিকিৎসা কটিয়ে ঘরের চালাটাও পরিবর্তন করি। আগে বৃষ্টি আসলে ঘরে পানি পড়তো, এখন মা মেয়ে ভালো মতো থাকতে পারি, মায়ের চিকিৎসাও কমতি রাখি না। সবকিছু ভালোই চলছিল, তবে এর ভালো বেশি দিন টিকল না। মাটাও অসুস্থ বেশ কতদিন ধরে, হঠাৎ তা বেড়ে গেল। রাতে মাকে ঔষধ খাইয়ে শুইয়ে দিয়েছি, ভোররাত থেকে মা আমার রক্ত বমি করছে। তাড়াহুড়ো করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য বলে। দেরি না করে মাকে ঢাকা নিয়ে যাই। তাতে লাভ হয়নি, কোনো 15 দিন হাসপাতালে থেকে 16 দিনের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি। আমায় এতিম করে দিয়ে মা বাবা দুজনেই চলে গেল। আপারা উঠে পড়ে লাগলো আমার বিয়ের ব্যবস্থা করতে। এমন করে 1 বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার চাচি এসে এমন একটি খবর দিল যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। একদিন বিকেলে আমার ছোট চাচি এসে আমায় বলছে, রাহিমা, কাল সকালে তোর চাচা যখন কামে চইলা যাইব তুই তখন আমার লগে এক জায়গায় যাবি কেমন? চাচির কথায় আমি সরল মনে জিজ্ঞেস করলাম, কোথায় যাব চাচি? এক কবিরাজ বাড়ি নিয়ে যামু। এত কথা কইস না তো, যা কই তা করিস। আর এ কথা কিন্তু কাউকে বলিস না। আমি মাথা নাড়ালাম। পরদিন সকালে চাচা কাজে চলে গেলে চাচি নিজেই আবার আমাকে বলে বলে তৈরি করিয়ে নেয়। আমিও বোরখা পরে চলে যাই চাচির সাথে। চাকরিটা ছেড়ে দিছি মা হাসপাতালে থাকতেই। তাই অবসর আছি, যখন তখন যেখানে সেখানে যাওয়ার জন্য অসুবিধা হয় না তেমন। কবিরাজটা অন্ধ। অন্ধ কবিরাজের সামনে বসে আছি আমরা 2 জন, চাচি নিজের পরিচয় দিলেন। এ পাড়া ওই পাড়া গ্রাম আমাদের, তাই চাচিকে চিনল কবিরাজ। এরপর জিজ্ঞেস করল তা কিসের জন্য এসেছেন ভাবি? ওই যে রাহির ব্যাপারটা নিয়ে আইছি। অনেক ঘর থেইকা বিয়া আসে কিন্তু হয় না।
ঔষধ দেন তো যেন বিয়েটা তাড়াতাড়ি হইয়া যায়। আশ্চর্যজনকভাবে কবিরাজ আমার নাম শুনেই আমাকে চিনে ফেলল। মনে হচ্ছে আমি এর আগেও এনার থেকে ঔষধ নিয়েছি এমন ভাব এনার। অবাক হলাম ভীষণ, এটা কি করে সম্ভব? ইনি তো আমাকে কখনো চিনে না, না আগে কখনো পরিচয় হয়নি, তাহলে এ লোক আমাকে কি করে চিনল? মনের প্রশ্ন মনেই রেখে দিলাম। আমায় আরও এক ধাপ অবাক করে দিয়ে কবিরাজ ওনাকে জিজ্ঞেস করে, ওসমাননে কইয়া আইছেন নাকি ভাবি? হেউ কি অনুমতি দিছে এ কাম করার? অন্ধ কবিরাজের কথায় চাচি আমার দিকে তাকালো একবার, মুহূর্তে হেসে বলল, হো জানে, সে ওই কইতাছে কাল মা বাপ মইরা গেছে, এখনো বিয়ে শাদী হয় না, তাই আমনের কাছে নিয়ে আইতে। মাইয়া সাথে করে নিয়ে আইসি আমি, আমনে ঔষধ দেন। লোকটা আমাকে জারফু করে দিল, সাথে একটা তাবিজ। ছোট চাচি আমায় নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি আসতেই সামনে পড়লেন ছোট কাকা, তাকে দেখে খানিকটা ঘাবড়ে গেল তার স্ত্রী। আমতা আমতা করে বললেন, আপনি এ সময় বাড়িতে? তার কথার উত্তর না দিয়ে কাকা বলল, কোথায় গিয়েছিলে? কাকি সে উত্তর না দিয়ে বলল, ঘরে চলো। মাঝখানে আমি বললাম, কাকি তাবিজটা কি আপনার কাছে? চোর ধরা পড়ার মতো করে তাকালেন কাকি। কোনো কথা না বলে তারা ঘরে চলে গেল। সেদিন ছোট কাকা কাকিকে মেরেছিল খুব। আমি বুঝেছিলাম আমার কারণেই মায়েরও খেতে হয়েছে তাকে। বিকেলে কাকি আমার হাতে তাবিজটা ধরিয়ে দিয়ে বললে, বুঝলে মাইয়া, এজন্য মানুষের ভালা চাইতে নাই। কত করে কইলাম কাউকে কিছু কইও না, সেই জমের সামনেই মরণের কথা কইলা। আমি আর কিছু বলিনি, তাবিজটা হাতে পড়ে নেই। এর ঠিক 3 মাসের মাথায় বিয়ে হয় আমার। মনে মনে প্রশ্ন জাগে, তবে কি নিজের আপন চাচা হয়ে আমার বিয়ে বন্ধ করে রেখেছিল এতদিন? মনের প্রশ্ন মনেই থাকে, কাউকে এ ব্যাপারে বলা হয়নি আর কিছু। বিয়ের সময় নগদ 2 লক্ষ টাকা সহ একটি মোটরসাইকেল দেওয়া হয় যৌতুক হিসেবে। ভাইদের অবস্থা তেমন ভালো ছিল না, তাই বাবার 1 খণ্ড জমিও বিক্রি করতে হয়েছিল তখন। বর্তমান রাত 10টায় আমার স্বামী বাড়ি ফিরেছে অফিস থেকে। আমার ঘরে আসার আগেই শাশুড়ি আম্মা তাকে নিজের ঘরে নিয়ে গেল। ইনিয়ে বিনিয়ে কি বলেছে আল্লাহ জানে। এরপর তিনি নিজেই খাবার বেড়ে দেয় ছেলেকে। খাবার খেয়ে ও অনেকটা সময় মায়ের রুমে বসেছিল আমার স্বামী। এরপর আমার রুমে এসে সোজা শুয়ে পড়লেন। কেমন আছি, কি হয়েছে কিছুই জানতে চাইলেন না একবার। কষ্টে চোখে পানি চলে আসলো। সব কষ্ট ধামাচাপা দিয়ে নিজে থেকে কয়েকবার ডাকলাম, শুনছেন? কোনো জবাব পাইনি। আমিও আর বিরক্ত করলাম না, ঘুমিয়ে পড়ল সে। আমার 2 চোখে ঘুমের ছিটে ফোঁটা নেই। শেষ রাতের দিকে চোখটা লেগেছে একটু, যার ফলে সকালে উঠে রান্না বসাতে পারিনি। অনেকটা দেরি হয়ে গেছে। অন্যদিন ঘুম থেকে উঠতে দেরি হলে শাশুড়ি ডেকে তোলে আমায় তাড়াতাড়ি রান্না করার জন্য, কিন্তু আজকে ডেকে তোলেনি, যার দরুন সজাগ হতে পারিনি আর। উঠে দেখি শাশুড়ি রান্না করছে মাটির চুলায়। ননাস তার ছেলেকে কোলে করে হাঁটছে আর বিস্কুট খাওয়াচ্ছে। এর মিনিট 10 পর ছোট ছেলেটা এসে আবার বলছে, মা ভাত খাবো। রান্না প্রায় শেষের দিকে, সেদিকে একবার তাকালো ননাস। মুহূর্তে বলে উঠল, আমাকে খা নেনে, আমাকে খা। ভাত কি হয়েছে নাকি যে তোকে ভাত দিব? তোর খাওয়া সহ্য হয় না কারো, তাই রান্না বসায়নি আজ। জানে সকাল সকাল ছেলেকে খাওয়াতে হবে, সে কারণে বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে উঠে। তোকে মারার জন্য এমন করেছে। ননাসের এইসব কথা মুখ বুঝে সহ্য করার মতো না, তবু চুপ আছি। কিন্তু তার সাথে তাল মিলিয়ে শাশুড়ি নানান কথা শোনাতে লাগল। জন্যই বাপের বাড়িতে খরব দিছি। আসুক তার ভাইয়েরা, কত হিংসা থাকলে বেলা করে ঘুমায় রান্না না বসিয়ে। জানে ছোট ছেলেটা খাবার চাইবে, জন্য। এবার আর চুপ থাকতে পারলাম না। এসব আপনারা কি বলছেন আম্মা? এটুকু ছোট একটা বাচ্চার সাথে আমি কিসের হিংসা করব আম্মা? আর প্রতিদিন তো সকালে উঠে রান্না বসিয়ে দেই আগে। আজ উঠতে পারিনি, তো একটা ডাক দিলেই পারতেন।
তাছাড়া ওর তো খিদে নেই, এখন একটু আগেই তো বিস্কুট খেয়েছে। এমন তো নয় রান্না একটু দেরি হওয়াতে খাওয়ার জন্য কান্না করছে বা কিছু না খেয়ে আছে। আমার কথা শেষও করতে পারিনি তার আগেই ননাস আমার মরা কান্না শুরু করে দিল। ওমা গো, শুনলে এ মেয়ের কথা? সামান্য কয়টা বিস্কুট খেয়েছে, আমার ছেলে তার জন্য খোঁটাও দিচ্ছে। এ মেয়ে মানুষের খাওয়া দেখতে পারে না। আবার নিজের বেলায় সব ঠিক। কাল রাতে প্লেট ভরে ভাত মাংস নিয়েছে, খেতে পারেনি বলে আজ রান্না বন্ধ করেছে যেন আমার ছেলে খেতে না পারে। এমন সময় আমার স্বামী ফরহাদ বাসায় ঢুকল। বোনকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল কি হয়েছে। তোর বউ আমার ছেলের খাবার দেখতে পারে না। তাদের কাউকে কিছু বলল না ফরহাদ। তাকে চুপ থাকতে দেখে মনে করেছিলাম কিছু বলবে না, এসবের মাঝে নাক গলাবে না, কিন্তু সে এমন একটা কাণ্ড করে বসল যার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমি। ফরহাদ এসে আমার মুখ চেপে ধরল। মুরব্বিদের মুখে মুখে কথা বলতে নিষেধ করেছিলাম। বারবার এক কাজ করিস কেন? কথাগুলো বলেই আমার মুখটা ছেড়ে দিয়ে রুমে চলে গেল সে। ব্যথায় ছিঁড়ে পড়ছে গাল দুইটা আমার। শাশুড়ি ননাসের মুখে আর একটু শব্দ নেই। যে যার যার মতো কাজ করছে, যেন এতক্ষণ কিছুই হয়নি বাড়িতে। আমি সবকিছু দেখলাম একবার। এরপর একটা ঘরে গিয়ে দরজা আটকে কান্না করতে লাগলাম। কাকে দোষ দিব, এ বাড়ির মানুষগুলোকে নাকি নিজের ভাগ্যকে? বুঝে উঠতে পারলাম না। কাল দুপুরে যে খাওয়া হয়েছে, এরপর আর খাবার পড়েনি পেটে। শরীরটাও দুর্বল লাগছে। এ বাড়ির কেউ আমায় সেদে খাওয়াবে না তা আমার জানা আছে, তাই নিজের ভালোর জন্য না হোক পেটে থাকা সেই বাচ্চাটার জন্য হলেও খাবার খাওয়া দরকার। যে ভাবা সেই কাজ। রান্নাঘরে গেলাম। অর্ধেক ডিম বাজে আছে শুধু। কাউকে কিছু না বলে সেটুকু দিয়েই কয়টা ভাত মেখে খেয়ে নিলাম। একটু পর শুনতে পেলাম চিরচেনা এক কণ্ঠ। আমার বড় ভাই এসেছে। অন্য সময় হলে খুশি হয়ে যেতাম, কিন্তু আজ কেন জানি খুশি হতে পারছি না, কেননা আজকে ভাইকে ডাকা হয়েছে আমার নামে নালিশ করার জন্য, আমাদের সংসারের বিষয়ে কথা বলার জন্য। একটা মেয়ের কাছে এই সময়টা ঠিক কতটা কষ্টের তা বোঝানোর মতো না। ভাই আমার দুহাত ভরে মিষ্টি ফলমূল নিয়ে তারপর এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে শাশুড়ি আমার নামে বিচার দিতে থাকলো ভাইয়ের কাছে। ভাই আমার চুপচাপ শুনছে সব, কিছু বলছে না। শাশুড়ি একের পর এক নালিশ দিতেই আছে। এই নালিশের ঝুড়ি যেন আজ ফুরাবে না। ফরহাদ কয়েকবার বলেছিল তার মাকে চুপ করার জন্য, কিন্তু মহিলা শোনেনি ছেলের কথা। তার সব কথা শেষ হলে আমার ভাই বলল, রাহি তো এমন ছিল না মাই মা। বোন আমার মাটির মানুষ ছিল, কেউ তার উপর দিয়া পাড়াইয়া গেলেও সে রাগ করত না একটা। আর আপনাদের বাড়ি এসে তার এত পরিবর্তন কি করো হলো সেটাই বুঝতে পারছি না। একটা কথা কি জানেন? উনুনের মুখানে লাকড়ি আর বউয়ের মুখানে শাশুড়ি। জানেনই তো আমার মা নাই, আর বোন তো আমার ছোট মানুষ, এর ভুল হতেই পারে। ভুল হলে মা হিসেবে ভুল সংশোধন করে দেওয়া তো আপনার দায়িত্ব। আপনাদের পরিবারের এসব ছোটখাটো বিষয় আমাদের মতো বাইরের লোকদের কাছে বলে লাভ কি? দিন শেষে তো আপনারা আপনারাই। ভাই আমার প্রচুর বুদ্ধিমান, মাথা খাটিয়ে কথাগুলো বলেছে। শাশুড়ির কথার জালে শাশুড়িকেই ফাঁসিয়েছে। এর উত্তর দেওয়ার মতো ভাষা শাশুড়ি জানা নেই। বড় ভাই সবাইকেই ভালোমতো বুঝিয়ে শুনিয়ে গেল। সকলের আড়ালে আমাকেও বুঝালো ভালো মতো। বলেছে সকলের মন জুগিয়ে চলার জন্য, তবেই বিবাহিত জীবন সার্থক হবে। মেনে নিলাম আমিও সে কথা। যথাসম্ভব নিজের জীবন দিয়ে চেষ্টা করব আমি। ভাইয়া চলে যাওয়ার পর আমি নিজেই শাশুড়ির সাথে কথা বলেছি আগে। শাশুড়িও কিছু মনে রাখেনি আর। তবে ননাস একটু মুখ কালো করে রেখেছে। রাত হলে ফরহাদ রুমে আসলো। শাশুড়ির সাথে কথা বললেও তার সাথে কথা বলিনি আমি।
অভিমান জমে আছে খুব। খাটের এক কোণে বসে চুলে বেনুনি করছিলাম। খোলা চুলে ঘুমাতে পারি না আমি কখনোই। আমার পাশে শুয়ে আছে ফরহাদ। নরম গলায় বলল, আর কতক্ষণ লাগবে চুল বাঁধতে, এসো তো এবার। তার কথার উত্তর না দিয়ে হাতের কাজটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়লাম তার পাশে। অন্ধকারে আমার একটা হাত টেনে নিলে তার হাতের মুঠোয়। সরি, মাথা ঠিক ছিল না, তাই তোমার মুখ চেপে ধরেছিলাম। কি করব বলো তো, সারাদিন বাইরে কাজ করে ঘরে এসে এসব ঝগড়া ঝামেলা দেখতে কি ভালো লাগে আমার। মা তো মাই, তাকে কি আর কিছু বলা যায়? বাবা মারা যাওয়ার সময় তো মাকে আমার হাতেই রেখে গেছে। তাকে কষ্ট দিয়ে কিছু বলি কি করে? তাছাড়া মা কি আমাদের খারাপের জন্য এসব বলে নাকি? তিনি বড় মানুষ, যা বলে আমাদের ভালোর জন্যই বলে। আর কয়টা মাসই তো। মা বড় মানুষ, বুঝে কখন কি খাওয়া লাগে কি করতে হয়। এই কয়টা মাস তার কথা মতো চলো, নর্মালি বাচ্চা হলে তো তোমার জন্যই ভালো। আরও অনেক কথাই বুঝালো ফরহাদ। মায়া হলো আমার, তার নরম কথায় গলে গেল আমার অভিমানে জমে থাকা শক্ত মনটা। মাথাটা ঝিমঝিম করছে, একটু টিপে দাও না গো। বাচ্চাদের মতো সহজ সরল আবদার ফরহাদের। তার সে আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। সব মান অভিমান ভুলে তার মাথা টিপে দিলাম। কেটে গেছে আরও 2 মাস। এ 2 মাসে রাতে ভাত খাইনি একদিনও। মুড়ি, কেক এসব শুকনো খাবার খেয়েছিলাম। খিদে পেলেও সময়ের বাইরে খাইনি কিছু। তারা যেভাবে বলেছে সেভাবেই চলেছি। কিছু ইদানিং শরীর দুর্বল লাগে খুব, ঠিকমতো কাজকর্মও করতে পারি না তেমন। এদিকে ডেলিভারি ডেট এগিয়ে আসছে। কাজ না থাকায় মেঝো ভাইয়ের বউ এখন চাকরি করে। বাড়িতে মহিলা মানুষ বলতে শুধু ছোট ভাইয়ের বউটা আছে। আগেই বলেছি তার সাথে আমাদের মনের মিল হয়নি কখনো। ডেলিভারির জন্য কোথায় যাব কি করব বুঝে উঠতে পারি না। এসব মাথায় আসলে নিজেকে অসহায় লাগে খুব। মনে হয় এই পৃথিবীতে আমার মতো অসহায় কি আরও একটা খুঁজে পাওয়া যাবে। এখানে থেকে যাব সে ব্যবস্থাও নেই। 9 মাসে পা রাখতেই ননাস 2 দিন বলে ফেলেছে বাপের বাড়ি কবে যাব। আমার বড় বোনের বাড়ি আর বাবার বাড়ি কাছাকাছি। 8 ঘন্টা সময় লাগে যাওয়া আসা করতে। বড় বেন বলছে তার কাছে চলে যাওয়ার জন্য। কিন্তু ফরহাদ বা তার বাড়ির লোকদের এই কথা কি করে বলবো সে চিন্তায় আছি। তারা যদি কোনোভাবে জানতে পারে আমি বোনের বাড়িতে ছিলাম তাহলে কথায় কথায় খোঁটা দিবে। সিদ্ধান্ত নিলাম কিছুদিন বোনের বাড়িতে থেকে ডেলিভারি ডেটের 2 দিন আগে বাবার বাড়িতে যাব। 2 আপা আর মেজু ভাবি এসে নিয়ে গেল আমায়। বড় আপার বাড়িতেই উঠেছি। ভাবি যদিও তার সাথে নতে চেয়েছে, আমি নিজেই যাইনি। বাড়িতে একা একা মন টিকবে না। ভয় হয় ইদানিং। কখন কি হয় মনের ভিতর সে চিন্তা ঘুরপাক খায়। কথায় আছে সৃষ্টিকর্তার প্ল্যানের উপর কারো হাত নেই। আমি এতদিন যেভাবে ভেবে রেখেছিলাম তার কিছুই হলো না। আমার আগে থেকেই হয়তো সৃষ্টিকর্তা তার মর্জি মতো প্ল্যান করে রেখেছিল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তারের দেওয়া তারিখের 15 দিন আগেই আমার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আমি তখন বড় আপার বাসায় গিয়েছি, তার মাত্র 2 দিন হলো। রাত প্রায় 12টা থেকে পেটে ব্যথা করছে, কাউকে বলিনি। ভেবেছিলাম এমনি হয়তো। কিন্তু সকাল হওয়ার আগেই সে ব্যথা ভয়ঙ্কর আকার ধারণ করে। সহ্য করার মতো না। দুপুর পর্যন্ত বাড়িতে চেষ্টা করা হয় বেবি হওয়ার জন্য। কিছুতেই কিছু লাভ না হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। ফরহাদের অনুমতি নিয়েই ডাক্তারের কাছে নিয়েছে আমায়। বিকেলের দিকে সিজার হলো আমার। একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে আমার। শ্বশুর বাড়ি থেকে উইদিন আর কেউ আসেনি হাসপাতালে। পরদিন সকালে ফরহাদ, তার বোন, মা সবাই নিয়ে আসে। 3 দিন পর বাড়িতে নেওয়া হয় আমায়। ভাবিদের রাতের ডিউটি তখন। বাবার বাড়ি গেলে একা একাই 3 দিনের বাচ্চাটা রাখা সম্ভব হবে না আমার পক্ষে। সিজারের রোগী, নড়তে পারি না ঠিকমতো। বাধ্য হয়ে বড় আপার বাড়িতে উঠি। এ নিয়েও অনেকে কথা শুনেছি শাশুড়ি ননদের মুখে। তবে চুপ ছিলাম।
15 দিনের দিন আমার স্বামী এবং ননদের স্বামী নিতে আসে আমাকে। আসার সময় 2 কেজি মিষ্টি আর আপার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল। বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরদিন সকাল বাবু আমার কোলে ছিল। শাশুড়ি আমার রুমে এসে বলে, বাবুরে দেও আমার কাছে, দিয়ে যাইয়ে রান্না বসাও। আর বাচ্চার কাঁথা কাপড়ও ধুয়ে দেও সকাল সকাল, নয়তো শুকাবে না। 15 দিনের কাঁচা নাড় নিয়ে রান্না করা কাপড় কাচা আদৌ কি সম্ভব? আমার মতো অভাগীর জন্য সবই সম্ভব। কথা বাড়ালাম না, নিশ্চুপ হয়ে চলে গেলাম রান্না বসাতে। রান্নার মাঝখানে কয়েকবার বাচ্চার কান্নার শব্দ শুনেছি। রাগে জিদে যায়নি বাচ্চাকে খাওয়ানোর জন্য। শাশুড়ি ও ডাকে নিয়ে আমায় সামলে নিয়েছে তিনি। রান্না শেষ করে গিয়ে বাচ্চা কোলে নেই। শাশুড়ি ননাজ সবাই খেয়ে নিয়েছে। ফরহাদ বাড়িতে নেই। কেউ আর বাচ্চাটাকে কোলে নিচ্ছে না। আমি যে খাবার খাবো, সময় নিয়ে ঘুম পাড়িয়ে তাকে শুইয়ে দিয়ে তবেই খাবার খাই আমি। এভাবেই চলতে থাকে কয়েকটি দিন। বাড়ির সকল কাজকর্ম একা হাতে করতে থাকি। সপ্তাহ যেতে না যেতেই বাচ্চার ঠান্ডা জ্বর বেঁধে যায়। এতেও দোষ হয় আমার। আমি নাকি সকালে রাতে ভাত খাই, তাই এরকম হয়েছে। আবার বন্ধ হয়ে যায় আমার রাতের ভাত খাওয়া, সাথে মাছ খেতে দেয় না কোনো। শুধুমাত্র আলু ভর্তা, কালিজিরা ভর্তা এসব দিয়ে খাবার খেতে দেওয়া হয়। তাও আবার পেট ভরে না। তাদের ভাষ্যমতে সিজারের পেট নিয়ে বেশ ভাত খেলে নাকি পেট বড় হয়ে যাবে। এমন আশ্চর্য কথা এর আগে শুনি নাই আমি। ঠিকমতো খাওয়া না হওয়ার কারণে বাচ্চাটা দুধ পায় না ভালো করে। এসব আমার স্বামীকে হাজার বলেও লাভ হয় না। তার কথা একটাই, মা কি আমাদের খারাপ চায় নাকি? যা বলে মেনে চলো তিনি তো আমাদের ভালোর জন্যই বলে। এসব অত্যাচারে দিন দিন নিজেকে পাগল মনে হতে থাকে। মনে হয় এই সংসার ছেড়ে পালাতে পারলে বাঁচি, কিন্তু সে উপায় নেই আমার। আমার যে চলে যাওয়ার মতো জায়গা নেই, না আছে কষ্টের কথা বলার মতো মানুষ। বোনদের সাথে ফোনে কথা বললে শাশুড়ি বলে আমার বোনেরা নাকি আমায় কুবুদ্ধি দেয়। ইদানিং মায়ের কথা মনে পড়ে অনেক। ঠিক কিসের মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে তা কেবল আমি জানি। বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগে। তার বয়স তখন 4 মাস। আমার সুগঠন শরীরটা আর নেই, রোগাপাতলা হয়ে গিয়েছি। শুকিয়ে অর্ধেক হয়েছি। ফরহাদের সাথে আমার দূরত্ব বেড়েছে অনেকটা। রাতে বাচ্চার কান্নাকাটির শব্দে নাকি ঘুমাতে পারে না উনি। সেই কারণে প্রায় সময় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে। আমিও কিছু বলি না। সারাদিন কাজ করে এসে রাতে ঘুমাতে না পারলে অসুস্থ হয়ে পড়বে। তখন সংসার চলবে কি করে? বিকেলে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম, এময় সময় চাচি শাশুড়ি এসে বলল, কি গো বউ, খবর কি কিছু রহনা নাকি? আমি তার কথার মানে না বুঝে জিজ্ঞেস করলাম, কিসের খবর কাকি? কেন, তুমি কি সত্যি কিছু জানো না? অবাক হলাম, কি জানবো, কি এমন হয়েছে? না কি জানবো? ফরহাদ নাকি বিয়ে করবে, এসব জানো না তুমি? মাথায় আসমান ভেঙে পড়ল আমার। এ কি শুনলাম আমি? পায়ের তলার মাটি সরে গেল আমার। কি বলছেন আপনি? এসব মিথ্যা কথা বিশ্বাস করি না আমি। ফরহাদ আর একটা বিয়ে করবে না কখনো আমায় রেখে। আমার কথা আমি কইয়া গেলাম গো মা। এখন তুমি বিশ্বাস করবা কিনা তোমার ব্যাপার। তুমি এতিম মানুষ, নায়া লাগলো তাই ভাবলাম খবরটা দিয়ে আসি। যাই আমি, তুমি ভালা কইরা খোঁজ নিয়ে দেখো, বলে মহিলা চলে গেল। আমি শূন্যে তাকিয়ে আছি। মাথাটা ঝিম ধরে আছে। কিছু ভাবতে পারছি না। আমার জন্য পড়শিদের মায়া হয়, অথচ এই বাড়ির মানুষগুলোর মায়া হয় না। ভেবেই ম্লান হাসলাম। কি করব, কোথায় যাব, কি করলে সংসারটা বাঁচবে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই মাঝে কোলে বাচ্চাটা কেঁদে উঠল। বাচ্চার কান্নাটাও বিরক্ত লাগছে আমার কাছে। তাকে কোলে নিয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। ফরহাদের নিকটতম বন্ধ পাশের বাসার এক দেবরের কাছে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম ফরহাদের বিয়ের ব্যাপারে,
লোকটা বলতে চাইল না প্রথমে। তখন আমি তার হাত ধরে ফেলি। দেখেন ভাই, আমি এতিম মানুষ, কোলে এটুকু বাচ্চা, দয়া করে বলুন কি হচ্ছে আমার আড়ালে। আমার প্রতি হয়তো তার মায়া হয়, সত্যিটা বলে। যা শোনে আমার পায়ের তলার মাটি সরে যায়, 2 কদম পিছিয়ে যাই আমি। চোখে অন্ধকার দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ি আমি। চোখ মেলে আবিষ্কার করি আমার রুমে আমি। সবাই মিলে ধরাধরি করে বাড়ি এনেছে হয়তো। সর্বপ্রথম শাশুড়িকে জিজ্ঞেস করি, এসব কি শুনছি আম্মা? কি শুনছ? ফরহাদ নাকি দ্বিতীয় বিয়ে করবে? তা আমি কি জানি? মহিলার সোজা সাপটে জবাব। ননদ আমাদের বাড়িতে ছিল। মাঝ থেকে সে উত্তর দিল, তোমার জামাই একটা না 10টা বিয়ে করলে তাতে আমাদের কি? কেমন বউ হয়েছ, জামাইরে আগলাইয়া রাখতে পারো না? ননদের কথায় গা জ্বলে গেল আমার। ফরহাদকে বিয়ে করানোর পিছনে মূলত ননদ আর তার জামাই আশকারা দিচ্ছে। তাদের সায় পেয়ে ফরহাদও মতো দিচ্ছে। আর কেথায় নাকি কোন মেয়েকেও দেখাতে নিয়ে গিয়েছে ননদের জামাই। আর চুপ থাকতে পারলাম না। নিজেকে শক্ত করে ননদকে জবাব দিলাম, বিয়ে তো 10টা করবেই যদি আপনারা আশকারা দিয়ে দেন নিজের ভাইরে। আমার কথায় তার মুখটা ছোট হয়ে গেল। মানে কি বলছেন আপনি এসব? কি বলছি বুঝেন না? আপনার জামাই তো আপনার ভাইরে নিয়ে গেছে মেয়ে দেখাতে। কেমন বোন আপনি ভাইয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লাগছেন? সত্যি কথা আমি জেনে গিয়েছি দেখে ননদের মুখটা চুপসে গেল। সাথে সাথে তেতে উঠল, কথা কাটাকাটি হলো কিছু। শেষে সে যা বলল তা শুনে হতভম্ব আমি। করাবই আমার ভাইরে বিয়ে। কি আছে তোর? একে তো পাতিলের তলি, তার উপর রোগা হয়ে গেলি। তার উপর বড় বড় কথা, পারলে তুই আটকাইস বিয়ে করানো থেকে। তার এই কথা শোনার পর আমি আর কিছু বলতে পারিনি। কালো আর গরিব হয়ে জন্ম নেওয়াটা কি পাপ? যদি পাপ হয় তাহলে সৃষ্টিকর্তা কেন সে পাপটা করালো আমায়? মায়ের পেটে থেকেই কেন পাপিষ্ঠ হইলাম আমি? কি করে বাঁচে সংসার? এই 4 মাসের বাচ্চাটা নিশে কি এ সংসার ছাড়তে হবে আমায়? রাতে ফরহাদ বাড়ি আসলে শাশুড়ি তাকে খাবার বেড়ে দেয়। আমার কাছে ঘেঁষার সুযোগটাও দেয় না তারা। খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় রুমে এসে শুয়ে পড়ে। বাচ্চাটা ঘুমিয়েছে অনেক আগেই। আমার চোখ দুটো ঘুমে বিভোর। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে মন টানছিল খুব। কিন্তু চোখে ঘুম আসলেও ঘুমাতে পারছি না আমি। ঘুমাবো কি করে, মনে যে শান্তি নেই। ফরহাদ চোখ বুজে আছে, নিষ্পাপ লাগছে তাকে। তার মুখের আদলের দিকে তাকাতেই না চাইতেও কান্না চলে আসতেছে আমার। সত্যি কি এ মানুষটা বই করবে আমায় রেখে? যথাসম্ভব নিজেকে সংযত রাখতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দে চোখ খুলে তাকালো ফরহাদ। আমার কান্না দেখে মায়া হলো না হয়তো। উল্টো তার মুখে বিরক্তির ছাপ দেখতে পেলাম আমি। বিরক্তি চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কান্নার বেগে গলায় কথা ধলা পেকে যাচ্ছে, তবুও বললাম, তুমি নাকি বিয়ে করবে? মেয়েও নাকি দেখতে গেছ? আমার কথার উত্তর দিল না সে, উল্টো আমায় প্রশ্ন করল, কে বলেছে এসব কথা? সারা পাড়ার মানুষ জেনে গেছে, আর আমার কানে না আসার কি আছে? পাড়ার লোকের কথায় কান না দিয়ে ঘুমাও। কানের কাছে ঘেন করো না তো। ফরহাদের কথা শুনে আরো আবেগপ্রবণ হয়ে পড়ি আমি। তার পা চেপে ধরে শব্দ করে কেঁদে দেই। আমার কান্নার শব্দে আমার ছোট বাচ্চাটাও উঠে কান্না শুরু করে দেয়। তুমি দ্বিতীয় বিয়ে করো না, পায়ে পড়ি তোমার। আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দয়া করো। বাচ্চার কান্নার বেগ বাড়তে থাকে। ফরহাদ বলে, ও কাঁদছে, কোলে নিয়ে শান্ত করো ওরে। আমি ঘুমাতে গেলাম। কে কি বলল সে সব নিয়ে অযথা কান্নাকাটি করার মানে নেই। আমি বিয়ে করছি না কোনো, বলেই সে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। জ্বলন্ত আগুনে 1 ফোঁটা পানি পড়ল যেন। তাতে কি আর আগুন নিবে? তবুও আশার আলো দেখে বাচ্চাটাকে কোণে নিয়ে খাবার দিলাম।
খাবার পেয়ে শান্ত হলো অবির শিশু। পরদিন সকালে উঠে ফরহাদ কাজে চলে গেছে। আমিও হাতের কাজ সেরে নেই দ্রুত। ছেলেকে একটা ভালো জামা আর নিজে বোরকা পরে বেরিয়ে পড়ি, উদ্দেশ্য কোনো এক নারীর কাছে নিজের স্বামীকে ভিক্ষা চাওয়া। প্রায় 1 ঘন্টার রাস্তা শেষে পৌঁছে যায় একটা ছোট বাড়িতে। বাড়িতে মানুষ বলতে কেবল 2টা নারী, একটা মধ্যবয়স্ক আর অপরজন 2223 বয়সের একটা মেয়ে। মেয়েটার নাম সাথী, ডিভোর্সি মেয়ে। 6 মাস হলো ডিভোর্স হয়েছে, বাবা নেই, মা মেয়ের সংসার তাদের। সব খবর নিয়ে তবে এ বাড়িতে এসেছি। ফর্সা মেয়েটা ভ্রু কুঁচকে আমায় জিজ্ঞেস করল, কে আপনি, কি চাই? ভিতরে গিয়ে কথা বলি। মুখে বিরক্তির ছাপ, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক বলল, আসুন। ভিতরে গিয়ে বসে আছি মিনিট খানেক, সামনে মেয়েটা বসে আছে অধীর আগ্রহে। আমি ফরহাদ বউ। কোন ফরহাদ? গত 2 দিন আগে যার সাথে বিয়ের জন্য তোমাকে দেখতে এসেছিল। অহ। আমার কথা শুনে অবাক হলো না মেয়েটা, তার মুখে কোনো অবাকের চিহ্ন ফুটে ওঠেনি। তা দেখে চমকালাম আমি। আমায় অবাক করে দিয়ে মেয়েটা আমায় বলল, তা আপনি এখানে কেন? তোমরা কি জানতে না ফরহাদ বিবাহিত, তার একটা বাচ্চা আছে 3 মাসের? মুখ দেখে তো মনে হচ্ছে সবই জানতে। তাহলে জেনে শুনে একটা মেয়ের সংসার ভাঙতে চাচ্ছ কেন? আপনি কেমন স্ত্রী যে আপনাকে রেখে আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে মেয়ে খুঁজে? নিজের ঘর ঠিক করতে পারেন না, আবার অন্যকে কথা শোনাতে আসেন? মেয়েটির কথায় মুখটা ছোট হয়ে গেল আমার। সব দোষ কি তবে আমার? আমি কি ব্যর্থ সংসার জীবনে? ভাবতেই চোখ ভিজে উঠল। খপ করো মেয়েটির হাত ধরে ফেললাম, ঝগড়া লড়ে লাভ হবে না, বিপরীত হবে। দেখো বোন, তুমি বিয়েটা করো না। আমার এটুকু একটা ছেলের মুখের দিকে তাকিয়ে একটু দয়া করো। মেয়েটির হাত ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। বয়স্ক মহিলাটি তখন বলল, ও মাইয়ে যাও, বাড়িতে যাও, এখানে আইসা না কাইন্দা নিজের স্বামীরে নিজের আঁচলে বাইন্ধা রাহ যায়া। স্বামীর বাড়ির ভাত খাওয়ার হইলে তার বাড়ির হগলদের মন জোগাইয়া চলতে হয়। তা নয়তো আমার মায়ের মতন ডিভোর্স হইবে বুঝলা। আরও কিছু সময় তাদের ঘরে বসে থেকে বের হয়ে আসলাম আমি। বাড়ি এসে আবার কাজে লেগে পড়লাম। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিক যাচ্ছে। আমার প্রতি হয়তো মায়া হয়েছে তাদের। ফরহাদও আস্তে আস্তে আমার সাথে আগের মতো ভালো করে কথা বলতে লাগলো। বুঝলাম এই সংসারে থাকতে হলে সব প্রথম শাশুড়ি ননদের মন জয় করতে হবে। কিন্তু আমি তো কিছুতে কমতি রাখিনি, তব্য কেন তোদের দুচোখের বিষয় আমি জানা নেই আমার। সকালে ঘুম ভাঙল কারো কান্নার শব্দে, ননাস আমার কাঁদছে। কি হয়েছে দেখার জন্য তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে পড়লাম। পরে জানতে পারলাম ননাসের স্বামীকে নাকি বিদেশ জেলে ঢুকানো হয়েছে কি অপরাধের কারণে। তাকে ছাড়িয়ে আনার জন্য মোটা অঙ্কের পয়সা কষতে হবে। তা নয়তো সারা জীবন বিদেশের জেলে পচে গলে মরতে হবে। খবরটা শুনলে যে কারো খারাপ লাগবে, আমারও লাগতেছে। ননাস আমার নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। সাথে শাশুড়িও, সে কি কান্না। যে করেই হোক লোকটালে তো ছাড়িয়ে আনতে হবে দেশে। বোনের এই অবস্থা দেখে আমার ভাসুর বলল, তোর শ্বশুর বাড়িতে খবর দে, তাদের বল কিছু টাকা জোগাড় করে দিতে। তারা কি দিবে টাকা ভাই? উনি বিদেশ যাওয়ার পর তো 1 টাকাও বাড়িতে দেয়নি, এখন কি তার বাড়ির লোকজন তার জন্য টাকা দিতে রাজি হবে? বলে তো দেখ রাজি হয় কিনা। কাঁদতে কাঁদতে তাই করল আমার ননাস। বিকেলে তার শ্বশুর শাশুড়ি ছুটে আসলো। দুজনই বৃদ্ধ। ননাসের শ্বশুরটার 1 পা অচল, তবুও ছেলের খারাপ সময় শুনে ছুটে এসেছে ছেলের বউয়ের কাছে। নেহাত ভালো মানুষ এনারা। অথচ আমার বিয়ের পর একটা দিন দেখলাম না উনাদের দাওয়াত করতে এ বাড়িতে। দীর্ঘশ্বাস ফেললাম মনে মনে। বাড়ির লোকগুলো সত্যি অদ্ভুত।
বৃদ্ধ আর বৃদ্ধা কাঁদছে ছেলের জন্য, অথচ এই ছেলের বউই ঝগড়া করে বাপের বাড়ি এসে থাকছে, তাদের একটা খোঁজও নেয়নি কয় বছরে, তাদের ছেলে পর্যন্ত একটা খোঁজ নেয়নি। কিন্তু সে বাবা মা আজ ছেলের বিপদ শুনে না এসে পারল না। এটাই হয়তো বাবা মা। মহিলা শাড়ির আঁচলের ভাঁজ ঠেলে 1050 মতো টাকা বের করে দিল। দেখে বুঝলাম এটাই তাদের সম্বল। আর নেই তাদের কাছে, থাকলে সেটাও দিয়ে দিত। ননাসের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, সব মিলিয়ে টাকা জোগাড় হয়েছে অনেকগুলো। তবুও নাকি কিছু টাকার কমতি আছে। কি করবে যখন বুঝতে না পারে শাশুড়ি, তখন ছুটে আছে আমার কাছে। তোমার গলার চেইন দাদেও তো বউ, বন্ধক দিয়ে টাকা এনে দেই। আমি সেদিন অবাক হলাম, ছেলের বউয়ের গলা থেকে চেইন খুলে মেয়ের জামাইয়ের কাছে পাঠানোর চিন্তা আদৌ কেউ করতে পারে আমার শাশুড়ি ছাড়া? তার মেয়ের গলায়ও তো চেইন আছে, তাহলে আমাকে কেন বলছে? আশ্চর্য তো। কেন আম্মা, আপার গলায়ও তো চেইন আছে, এইটা দিয়ে টাকা নেন। আমার কথায় শাশুড়ি উত্তর দিল, ছি রাহিয়ে, তুমি কোন কথা কও? মাইয়াদা কয়দিন ধরে কি অবস্থায় আছে দেখতেছ না? তার মাঝে যদি গলা থেকে চেইন খুলে নেই তখন মনে কেমন লাগবো তার? তার থেইক্কা ভালো তুমি দেও তোমারটা, কয়দিন পর তো আবার ফেরত আইনা দিব। আমি গেলাম, তুমি নিয়ে আসো, ঠিক আছে? ববে তিনি চলে গেলেন। ফরহাদও বলল, দিয়ে দাও, দেখছই তো বাড়ির অবস্থা। হাতে টাকা নেই, থাকলে তো আর তোমায় বলতাম না গহনা খুলে দেওয়ার জন্য। আমিও কথা বাড়ালাম না, কথা বাড়ালেই ঝগড়া হবে, আবার অশান্তি হবে। সংসার ঠিক রাখতে হলে এমন ছোট জিনিসে মন খারাপ করলে চলবে না। টাকা পাঠানোর সপ্তাহখানেক পর ননাসের জামাই দেশে ফিরে আসলো। লোকটা যথেষ্ট কৃতজ্ঞতা জানিয়েছে আমার উপর। ননাস চলে গেল তার শ্বশুর বাড়িতে। শাশুড়ি খেয়ে খেয়ে সারা দিন এ বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ায়, একা হাতেই সব কাজ সামলায়। তবুও যেন শান্তি আছে। বছর যেতে না যেতেই টিনের ঘরের পরিবর্তে একটা ইটের ঘর ধরেছে আমার স্বামী। 2 ভাসুরের আগে থেকেই দালান ছিল, শুধু আমাদের ছিল না। ঘর করার মাঝখানে টাকার শর্ট পড়ে যায়। শাশুড়ি ননাসের কাছে তখন টাকা ছিল, তবুও কেউ 1 টাকাও দেয়নি। আমার স্বামীকে বললাম, বোনের বিপদে আমার গলা থেকে চেইন খুলে দিয়েছিলাম টাকার জন্য, আজ তাদের কাছে টাকা রেখেও 1 টাকা দিচ্ছে না। ফরহাদ সেদিন চুপ ছিল। তার মায়ের কাছে খুঁজে দিল টাকা, তিনিও 1 টাকা দেয়নি। আশ্চর্য হলাম, একজন মা কি করে এমন হতে পার। কিন্তু ঘর করা শেষ হলে শাশুড়ি সর্বপ্রথম সে ঘরে উঠে। তার কিছুদিন যেতেই ননদের স্বামী কল করল এক রাতে। কল করে বলছে দ্রুত তাদের বাড়িতে যাওয়ার জন্য। রাত করে আমি আমার শাশুড়ির সাথে 2 জা সহ তাদের বাড়িতে যাই। ননদকে বাইরে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়ের এই অবস্থা দেখে শাশুড়ি কেঁদে উঠল। আমার মেয়ের এই কি হাল করেছ? ওরে বেঁধে রেখেছ কেন? আপনার মেয়ে পাগল হয়ে গেছে, তাকে নিয়ে যান। মানে? বাড়ি ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করছে সে। আমরা ননদের হাতে পায়ের বাঁধন খুলে দিলাম। তাকে জিজ্ঞেস করা হলো এরকম কেন করছে। সে কাঁদতে কাঁদতল মাটিতে বসে পড়ল। আমায় রেখে আরেকটা বিয়ে করছে আম্মা। কথাটা শুনে আটকে উঠলাম আমি। ননদের ছেলে এইবার ক্লাস 8-এ পড়ে, মেয়ে ক্লাস 5-এ। এত বড় বড় ছেলে মেয়ে রেখে লোক আরেক বিয়ে করেছে। দীর্ঘ শ্বাস ফেললাম, মনে মনে ভাবলাম কিছুদিন আগে এই ননদ উঠে পড়ে লেগেছিল আমার স্বামী বিয়ে করাতে, আর আজ কিনা তার বর নিজেই আরেকটা বিয়ে করল। ভাবতেই হাসি পায়। আল্লাহ কখন কি করে তা বোঝা মুশকিল। ননদকে নিয়ে আসা হলো আমাদের সাথে। সামনের শুক্রবার নালিশ বসবে তার স্বামীর বাড়িতে। ননদ বেশ চুপচাপ হয়ে গিয়েছে। একা এলা বিড়বিড় করে, মানুষ দেখলে গালাগালি করে। এভাবে কেটেছে কয়েকটা দিন। তাকে নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়ি। নালিশ শুরু হলে সবটা খুলে বলা হয়।
ননদের জামাইয়ের এক কথা, আমার ইচ্ছা আমি বিয়ে করছি। আগের বউরে তো আমি কোনো জ্বালা যন্ত্রণা করছি না। তার ঘরেও সতী নানি নাই। নতুন বউরে অন্য বাড়িতে রাখছি। এরপরেও যদি ওর সমস্যা হয় তাহলে আমার কি বলার আছে? আমার বাড়িতে থাকলে আমি খাবার পরার দিব। আর থাকতে না চাইলে কি করবে তা ওর ব্যাপার। সব শেষে সিদ্ধান্ত নেওয়া হলো ননদ সে বাড়িতেই থাকবে। তার খাওয়া দাওয়া ভরণপোষণ কিছুতে কমতি দিতে পারবে না তার স্বামী। সে কথাই রইল। আমরা তাকে তার স্বামীর বাড়ি রেখে আসলাম। 3 বছর পর শাশুড়ি আমার বিছানায় পড়া, একা একা উঠতে বসতে পারে না। খাবারটা নিজ হাতে খেতে পারে না। সারাক্ষণ কাঁদে ছোট মেয়ের জন্য। বাচ্চাদের মতো খেতে চায় না একদম। কত কিছু বলে বলে খাওয়াতে হয়। খেয়ে নেন আম্মা। খামু না আমি এই খাবার। মেয়েটা আমার কই জানি পচে মরে আর আমি এখানে বইসা বইসা খামু। খেয়ে নেন, আজ আপনার ছেলে আসলে বলবো ছুটি নিয়ে আপনাকে তার কাছে নিয়ে যেতে একদিন। সত্যি কইবা মা? দেউ দেউ খাইয়া লই। তুমি আসলেই ভালা গো মা। তোমার লগে কত অন্যায় করছি, মাফ করো দিও। আমার ভুলের কারণে আমার ছেলে মেয়ের এই দশা আজ। বলেই তিনি আমার হাতটা ধরে কেঁদে দিলেন। বয়স্ক মহিলা। মা বলে ডাকি, মায়া হয় খুব। তার কান্না সহ্য করতে পারি না। খাবার খাইয়ে চলে গেলাম ঘর থেকে। এভাবে কান্না করা তার প্রতিদিনকার রুটিন। শুনছ? হুম বলো। আম্মা তো আর মানতেই চায় না। সেই কবে থেকে বলছি ছোট আপার সাথে দেখা করাতে নিয়ে যাব। আর তো নিয়ে গেলে না। দেখি কাজ থেকে ছুটি নিতে পারি নাকি। এখান থেকে পাবনা যাওয়া আসায় একদিনেরও বেশি সময় লাগবে। বলেই দীর্ঘশ্বাস ত্যাগ করল তিনি। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকেই পরিবর্তন লক্ষ্য করা যায় মেয়েটার মাঝে। একা একাই বিড়বিড় করত। মানুষ দেখলে এটা ওটা ছুঁড়ে মারত। আস্তে আস্তে এসব বাড়তে থাকে। 1 বছরের মাথায় উন্মাদ হয়ে পড়ে পুরোপুরি। ঘরে কোনো জিনিস রাখত না, সব ভেঙে চুরে একাকার। সব শেষে তাকে আর বাড়িতে রাখা সম্ভব হয়নি। তাকে রেখে আসা হয় পাবনা মানসিক হাসপাতালে। মেয়ের এই অবস্থা দেখে শাশুড়িও অসুস্থ হয়ে যায়। যার ফলস্বরূপ বিছায়ায় শয্যাশায়ী এখন সে। অসুস্থ হওয়ার পর 2 ছেলের বউ কয়েকদিন দেখত। এরপর থেকে শাশুড়ির ঘরে চুপিও দেয় না তারা। শাশুড়ি আমার এখন বুঝতে পারে জীবনে কি ভুলটাই না করল সে। আপন পরের ব্যবধান বুঝতে পেরে প্রতিদিন আমার হাত ধরে ক্ষমা চায়। ফরহাদও বুঝতে পারে নতুন নতুন বিয়ে করে মা বোনের কথায় আমাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। সোমবার সন্ধ্যায় আমরা রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে। সারা রাত পার হয়ে পরদিন সকালে পৌঁছে গেলাম সেখানে। ওই ক্ষণের লোকদের সাথে কথা বলে শাশুড়িকে দেখা করানোর সুযোগ করা হলো ননদের সাথে। তবে দূরে থেকে দেখতে হবে। ফরহাদ তার মাকে নিয়ে এলো। আমি আমার ছেলের হাত ধরে দাঁড়িয়ে আমি দূরে। শাশুড়ি আমার ঠিক মতো হাঁটতে পারে না। ননদকে ডাকলো বেশ কয়েকবার। কাঁদছে আর ডাকছে। ননদ সেদিকে ফিরেও তাকালো না। বেশ খানিকক্ষণ পর একবার তাকালো, চেয়ে রইল কিছু সময়। তারপর আবার নিজের কাজে ব্যস্ত। দেয়ালে এটা সেটা আঁকিঝুঁকি করছে। চিনতে পারেনি হয়তো নিজের মাকে। আমরা গাড়িতে বসে আছি। শাশুড়ি আমার কেঁদেই যাচ্ছে। বাঁচবে না হয়তো তিনিও বেশি দিন। তার ভুলের কারণে তার ছেকে মেয়েরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেনি। জীবনের শেষ প্রান্তে এসে তা বুঝতে পেরেও কিছু করার নেই। কিছু জিনিস সময় থাকতে বুঝতে হয়। তা নয়তো ভুলের মাসুল দিয়ে যেতে হয় মৃত্যু পর্যন্ত। সমাপ্তি। ঘটনাটা আমার এক খালামণির জীবনের। তার ননদ পাগল হয়েছে, তবে পাবনা পাঠানোর ঘটনাখানি ভুল। আর খালার শাশুড়ি এখন অসুস্থ না, তার ননদ এখন তোদের বাড়িতে আর পাগল অবস্থায় আছেন। আরও কিছু জঘন্য কাহিনী ঘটেছে যা লেখার মতো, বা আর গল্পটা ইতি টানতে হবে বলেই তাদের জীবনের মোড় একদিকে ঘুরিয়ে দিলাম। কিন্তু বাস্তব জীবনে খালার স্বামী ঠিক হলেও শাশুড়ি ননদ ঠিক হয়নি। জাহান্নাম বানিয়ে রেখেছে তারা খালার জীবনটাকে। শাশুড়ি ননদ অবশ্য আলাদা খায়,
তবুও বিরাট ঝামেলা। সব লেখা সম্ভব হয়নি। বাস্তবটা আরও বেশি বাজে, যা আমি লিখিনি। হয়তো সংসার জীবনের প্রতি সবার ঘৃণা চলে আসতে পারে।